السلام عليكم ورحمة الله وبركاته أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউজিসি নেটের যে 2025 জানুয়ারিতে যে এক্সামটা হলো সেই এক্সামের পেপার নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2। পেপার 2 বলতে অ্যারাবিক এবং পেপার 1 এই দুটো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ আস্তে আস্তে। তো আজকে পেপার 1 কোশ্চেন নাম্বার 6 থেকে আলোচনা হবে। তো তার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এরকমই ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ডিডির নোটিফিকেশন আপনার নিকট পৌঁছে যায়। এবং এক এক করে বলতে এই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো সেগুলো সলভ করার চেষ্টা করব। তো যাই হোক, কোশ্চেন নাম্বার 6 থেকে আমরা আলোচনা করব। পেপার 1টা খুবই গুরুত্বপূর্ণ নেট অথবা জিআরএফ কোয়ালিফাই করার জন্য। তো এটা আমাদেরকে গুরুত্ব সহকারে গুরুত্ব সহকারে পড়তে হবে। তো কোশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে যে ম্যাচ লিস্ট 1 উইথ লিস্ট 2, এখানে মেলাতে হবে আর কি। এখানে অপশন এ যেটা দেওয়া রয়েছে টিচিং এইডস, তারপর চক বোর্ড, ওভারহিট প্রজেক্টর, মুক্স, এগুলো দেওয়া রয়েছে। তো কোনটা কার সাথে মিলবে সেগুলো কিন্তু আমাদেরকে দেখতে হবে কোনটা কি কার সাথে উত্তর হচ্ছে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে একের সাথে চলে যাবে 3, অর্থাৎ টিচিং এইডস যেটা সেটা হচ্ছে মেক টিচিং লার্নিং ইন্টারেস্টিং, অর্থাৎ টিচিং এবং লার্নিংকে ইন্টারেস্ট করে তোলে এই টিচিং এইডসের মাধ্যমে। শিক্ষা দেওয়ার জন্য যে সমস্ত সাপোর্টের দরকার রয়েছে, বিভিন্ন ধরনের হতে পারে, প্রজেক্টর হতে পারে, ডিজিটাল বোর্ড হতে পারে, এগুলো টিচিং লার্নিংকে ইন্টারেস্টিং করে। আর বিয়ের সঙ্গে 2 হয়ে যাবে, অর্থাৎ চক বোর্ড যেটা এটা হচ্ছে নন প্রজেক্টিভ এড। নন প্রজেক্টিভ বলতে এটা প্রজেক্টর, যে প্রজেক্ট হয়, যে প্রজেক্টের মাধ্যমে যে স্ক্রিন আমরা দেখতে পাই বিভিন্ন যেভাবে করা হয়, কম্পিউটারে সেট করা হয় থেকে প্রজেক্টরকে, সেইভাবে আমরা স্ক্রিনে দেখতে পাই। তো চকবোর্ড তো নন প্রজেক্টিভ এডের মধ্যেই পড়ছে, তাই বিয়ের সঙ্গে 2 হয়ে যাবে আর সি এর সঙ্গে হয়ে যাবে 4। অর্থাৎ ওভারহিট প্রজেক্টর, এটা কি, এটা হচ্ছে ওভারহিট, যেহেতু প্রজেক্টরের ব্যাপার চলে আসছে তাই প্রজেক্টিভ এটা এড চলে আসবে। আর ডি এর সঙ্গে মুক্স, এটা কি না, তো অনলাইন এডুকেশন একটা প্ল্যাটফর্ম। তো এর সম্পর্কে আমরা আরও একটু ডিটেলসে এক্সপ্লেনেশন একটু দেখে নেব এখান থেকে। তো এখানে দেখেন উত্তরগুলো দেওয়া রয়েছে, এখানে ভালোভাবে আরও এক্সপ্রেশন দিয়েছি যে টিচিং এইডস মেক টিচিং লার্নিং ইন্টারেস্টিং, একের সঙ্গে 3 হলো। তো টিচিং এইডস আর টুলস, টিচিং এইড এমন ধরনের কিছু যন্ত্র, টুলস যেগুলোকে ব্যবহার করা হয় থেকে টু এনহ্যান্স লার্নিং, বলতে লার্নিং যেটা সেটাকে এনহ্যান্স করার জন্য, সেটাকে ভালোভাবে অর্জন করার জন্য, সাচ অ্যাজ ফ্ল্যাশ কার্ডস, চার্টস অর মডেলস। চার্ট হতে পারে, ফ্ল্যাশ কার্ডস হতে পারে, বা মডেলস হতে পারে, আরও বিভিন্ন ধরনের হতে পারে, ঠিক আছে। এগুলো সব টিচিং এইডসের মধ্যে চলে আসবে। দেয়ার প্রাইমারি গোল ইজ টু মেক টিচিং মোর এঙ্গেজিং অ্যান্ড ইন্টারেক্টিভ। এই যে টিচিং এইডসের প্রধান গোল হচ্ছে যে টিচিং কি করে, মানে টিচিংকে আরও এঙ্গেজিং করে, এবং ইন্টারেক্টিভ করে, যাতে করে সে ছাত্ররা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে তারা এঙ্গেজ হতে পারে এবং তারা শিখতে পারে। এটা হচ্ছে প্রধান উদ্দেশ্য। আর চকবোর্ড এটা হচ্ছে নন প্রজেক্টিভ এড। আর চকবোর্ড ইজ আ নন প্রজেক্টিভ এড বিকজ ইট ডাজ নট রিকোয়ার এনি প্রজেকশন। এটা চকবোর্ডটা নন প্রজেক্টিভ এড, কেননা এটা কোনো প্রজেকশনকে রিকোয়ার হয় না, কোনো প্রজেক্টের প্রয়োজন হয় না, তাই এটা নন প্রজেক্টিভের মধ্যে পড়ছে। ইট ইজ ইউজ ফর রাইটিং। চকবোর্ড শুধু ব্যবহার করা হয় তা লেখার জন্য, কিছু আঁকার জন্য, এবং কোনো কনসেপ্টকে এক্সপ্লেন করার জন্য আমরা চকবোর্ডের ইউজ করে থাকি। সরি। তারপর হচ্ছে ওভারহিট প্রজেক্টর কি না, তো প্রজেক্টিভ এড। তো অ্যান ওভারহিট প্রজেক্টর, যেমন এর শর্ট ফর্ম হচ্ছে ওএইচপি। ওভারহেড প্রজেক্টর ইজ আ প্রজেক্টিভ এড বিকজ ইট প্রজেক্টস ইমেজেস। এটা ইমেজকে প্রজেক্ট করে, তারপর টেক্সটকে প্রজেক্ট করে, স্ক্রিনের ওপর দেখায় আর কি, সেটা বলা হচ্ছে। তারপর ইট হেল্পস ইন ডিসপ্লেইং প্রিপেয়ার্ড স্লাইডস অর রিটেন নোটস। এই যে প্রজেক্টিভ যে এডটা, সেটা আসলে আগে থেকে প্রিপেয়ার করা যে স্লাইডসগুলো হয়ে থাকে বা লিখিত যে নোটস, সেগুলোকে ডিসপ্লে করা হয়। আর মুক্স আমরা জানি এটা অনলাইন এডুকেশন,
কারণ মুক্সের ফুল ফর্ম হচ্ছে ম্যাসিভ ওপেন অনলাইন কোর্সেস। এটা অনলাইন লার্নিং একটা প্ল্যাটফর্ম। দে প্রোভাইড ডিজিটাল এডুকেশন থ্রু দি ইন্টারনেট। এরা কী করে যে ইন্টারনেটের মাধ্যমে ডিজিটাল এডুকেশন প্রদান করে থাকে, মেকিং লার্নিং অ্যাক্সেসিবল, এবং লার্নিংকে আরও অ্যাক্সেসিবল করে থাকে টু আ ওয়াইডার অডিয়েন্স, যাতে করে এই যে লার্নিংয়ের ব্যাপারটা একটা বড় অডিয়েন্সের কাছে পৌঁছায়। ঠিক আছে, তাই উত্তর হচ্ছে অপশন 4 হয়ে যাবে, এর সঙ্গে 3, বিয়ের সঙ্গে এটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা পড়ব, কোয়েশ্চেন নাম্বার 7। জাস্ট 1 সেকেন্ড। তো এখানে দেখেন ফ্যালাসির ব্যাপারে কোশ্চেন করা হয়েছে যে আইডেন্টিফাই দ্য ফ্যালাসি ইন দি ফলোয়িং। এখানে কি বলা আছে দেখেন, হাউ ডু আই নো দ্যাট জিনসিং টি, যে আমি কিভাবে জানবো যে জিনসিং একটা টি, এটা এক ধরনের চা আর কি। এই যে চাটা রয়েছে ইজ আ কিওর, এই চাটা খেলে আমি ভালো হয়ে যাব ফ্রম দি কমন কোল্ড, যে সাধারণ যে ঠান্ডা লাগা, এই ঠান্ডা লাগা থেকে আমি রেহাই পেতে পারি এই যে চাটা খাওয়ার ফলে। ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তো কিভাবে আমি জানবো যে গেনিস যে টি এটা কমন কোল্ডকে ভালো করে দিতে পারে, জিজ্ঞাসা করছি আর কি, কোশ্চেন করা হচ্ছে। লাস্ট উইক, কেননা আমি গত সপ্তাহে আই হ্যাড আ ব্যাড কেস অফ দি স্নিফিলস। তো গত সপ্তাহে আমার মারাত্মকভাবে যে সর্দি লেগেছিল, হ্যাঁ, স্নিফিলস বলতে নাক দিয়ে আর কি সেই সর্দি হলে যেগুলো ঝরে আর কি, তো সেগুলো অতিরিক্ত ঝরছিল। হ্যাঁ, আই ড্র্যাঙ্ক আ কাপ অফ জেনেসিং টি, আর আমি 1 কাপ জেনেসিং টি পান করেছিলাম। অ্যান্ড দ্য নেক্সট মর্নিং, এবং পরের সকালে মাই স্নিফিলস ওয়ার গন। হ্যাঁ, এবং পরের রেতেই কী হয়েছিল, পরের রেতেই বলতে পরের দিন মর্নিংয়েই আমার যে স্নিফলস বা সর্দি সেটা চলে গিয়েছিল। তো এখানে বলা হচ্ছে প্রথমে যে আমি কিভাবে জানবো যে জিনিসিং যে টি এটা আমার কমন কোল্ডের জন্য একটা ভালো, কিভাবে জানবো। হ্যাঁ, আমার তো গত সপ্তাহে খুব ভালোভাবে এটা হয়েছিল, হ্যাঁ, আমার সর্দি লেগেছিল। তো পরবর্তীতে যখন আমি জেনেসিং টি খেলাম এবং নেক্সট মর্নিং এই যে আমার এটা ভালো হয়ে গেল। তো এখানে কোন ধরনের ফ্যালাসি কাজ করছে, ঠিক আছে, স্লিপারি স্লোপ, কোয়েশ্চেনেবল কজ, হাস্টি জেনারেলাইজেশন, দ্য স্ট্রম্যান ফ্যালাসি, কোন ফ্যালাসি। তো এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন 2, কোয়েশ্চেনেবল কজ, কারণ এখানে জিজ্ঞাসা করা হচ্ছে, হ্যাঁ, কোয়েশ্চেন করার মাধ্যমে যে কারণ খোঁজা হচ্ছে, যে আমি কিভাবে জানবো যে এটা আমার জন্য যে ঠান্ডা লেগেছে সেটা ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমার হয়েছিল, তারপর আমি এটা খাওয়ার পর আবার ভালো হয়ে গেছিলো, তো কীভাবে আমি জানবো, সেখানে প্রশ্ন করা হচ্ছে, তাই কোয়েশ্চেনেবল কজ হয়ে যাচ্ছে। তো এটা সঠিক উত্তর। এর এক্সপ্লেনেশন আমরা দেখব। হ্যাঁ, এখানে দেখেন, এটা হচ্ছে কোয়েশ্চেন। তো এখানে বলা হচ্ছে কোয়েশ্চেনেবল কজ ইজ দ্য কারেক্ট অপশন। দ্য স্টেটমেন্টে অ্যাজিউম করছে, ধারণা করে দ্যাট বিকজ অন ইভেন্ট ড্রিঙ্কিং জিনিসিং টি, যে একটা ইভেন্ট যে জিনিসিং টি এটা ঘটেছিল বিফোর অ্যানাদার ইভেন্ট দ্য স্নিফলস ডিসঅ্যাপিয়ারিং, যে একটা কাজ ঘটছে যে জিনিসিং টি খাওয়া হচ্ছে, হ্যাঁ, তারপরে কাজটা যে সর্দি লাগাটা চলে যাচ্ছে। তো দ্য ফার্স্ট ইভেন্ট মাস্ট হ্যাভ কজ দ্য সেকেন্ড, তো এই যে প্রথম যে ইভেন্টটা কারণ হয়ে দাঁড়াচ্ছে দ্বিতীয়টার। হাউএভার দেয়ার উড বি দ্য আদার রিজন ফর রিকভারি, সেখানে আরও অন্যান্য কারণ থাকতে পারে, সাচ এজ দ্য বডিজ ন্যাচারাল হিলিং প্রসেস, যেমন হতে পারে যে শরীরে যে ন্যাচারাল প্রকৃতিগতভাবে ভালো হয়ে যাওয়ার একটা যে প্রসেস, ওর আদার ফ্যাক্টরস বা অন্যান্য ফ্যাক্টরস কাজ করতে পারে, লাইক রেস্ট এবং হাইড্রেশনের ফলে। দিস টাইপ অফ ফ্যালাসি ইজ কল্ড পোস্ট হক এরগো প্রপটার হোক, এই ফ্যালাসিকে পোস্ট হক এরগো প্রপটার বলা হয়, মিনিং আফটার দিস, দেয়ারফর বিকজ অফ দিস। আফটার দিস মানে এটার পরে, যার ফলে এটা ঘটলো। তো এখানে কোয়েশ্চেনেবল কজ চলে আসছে, তাই এটা সঠিক উত্তর। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এবার বাকি যে ফ্যালাসিগুলো নিয়ে একটু আমরা জানবো, যে স্লিপারি স্লোপ কী জিনিস। জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, স্লিপারি স্লোপ বলা হচ্ছে আ পার্টিকুলার ইভেন্ট লিড টু লেস ফেভারেবল ইভেন্ট, মানে একটা যদি উদাহরণ দিয়ে বুঝতে পারবেন যে ইফ রাজু ডিড নট গেট অ্যাডমিশন, যদি রাজু অ্যাডমিশন না পায় তাহলে এর ফলে কী হবে, গেট ডিসঅ্যাপয়েন্টেড, সে হতাশ হয়ে যাবে।
হ্যাঁ, যে হতাশ হওয়ার ফলে লিড টু ডিপ্রেশন, সে ডিপ্রেশনে চলে যাবে। আর যে ডিপ্রেশনের ফলে সে সুইসাইড করবে। তো একটার পর একটা যে ঘটনা ঘটছে একটা কারণে, অর্থাৎ অ্যাডমিশন না পাওয়ার কারণে, অ্যাডমিশন না পাওয়ার কারণে কি হচ্ছে, প্রথমে তো ডিসঅ্যাপয়েন্টেড হচ্ছে, হ্যাঁ ডিসঅ্যাপয়েন্টেড, তারপর ডিপ্রেশন, তারপর হচ্ছে সুসাইড। তো এই যে একটার পর একটা ঘটনা ঘটছে, এই যে ঘটনা একটার পর একটা ঘটনার যে লিড হচ্ছে, এটা আসলে স্লিপারি স্লোপের মধ্যে পড়ে যাবে। আশা করছি এটা বুঝতে পেরেছেন। এবার তারপর আমরা কোশ্চেন নাম্বার কত পড়লাম, হাস্টি জেনারেশন কী জিনিস। হাস্টি জেনারেশন যেটাকে কনভার্স অ্যাক্সিডেন্টও বলা হয়। জেনারালাইজেশন অফ আ সিঙ্গেল কেস টু অল আদার কেসেস, একটা ছোট্ট একটা কেসকে জেনারেলাইজ করে দেওয়া সবার মাঝে। যেমন যদি উদাহরণ দিই, যে পিপল পারফর্ম ওয়েল ইন স্পিকিং, ইন পাবলিক স্পিকিং, যে লোকেরা খুব ভালো আসলে পাবলিক স্পিকিং করতে পারছে আফটার জয়নিং স্পিকিং ক্লাস। স্পিকিং বলতে স্পিকিং ক্লাস জয়েন করার পরে, ওয়াল শুড জয়েন স্পিকিং ক্লাস। তো এখান থেকে আমি কনক্লুশন টানলাম যে সকলেরই উচিত স্পিকিং ক্লাস করা। তো এখানে বলা হচ্ছে যে লোকেরা বা স্টুডেন্টস, কিছু স্টুডেন্টস তারা পাবলিক স্পিকিং খুব ভালো দিতে পারছে কখন, আফটার দে আর জয়নিং ইন দি স্পিকিং ক্লাস দিয়ে বলা হচ্ছে যে তাহলে ওরা যদি পাবলিক স্পিকিং ক্লাসে ভালো পারে তাহলে সকলের উচিত, আমি একদম জেনারেলাইজ করে দিলাম, সকলের উচিত এই স্পিকিং ক্লাসে জয়েন হওয়া। তো এটা হাস্টি জেনারেশন ফ্যালাসির মধ্যে পড়ে যাবে। আর স্ট্রম্যান ফ্যালাসি কি না, তো এটা আসলে করা, অ্যাটাক করা, হ্যাঁ অ্যাটাক করা ওয়ান উইক আর্গুমেন্ট অফ আ পারসন, কোনো একজন ব্যক্তির উইক আর্গুমেন্টে অ্যাটাক করা স্ট্রং এর পরিবর্তে। যেমন উদাহরণ হিসাবে, নো ফুড টিল ইউ ফিনিশড ইউর স্টাডি, ইউ অনলি লাভ মি ওয়েন আই স্টাডি। তো এখানে বলা হচ্ছে যে কোনো খাবারই পাবে না যদি তুমি পড়াশোনা ঠিকভাবে না করো। তো তখন সে ইমোশনালি হয়ে বলছে তাহলে তুমি আমাকে ভালোবাসো যখন আমি পড়ি আর কি, তখনই। তো যদি মা হয়ে থাকে তো মাকে এটা বলে তার যে উইক, হ্যাঁ এখানে তার যে একটা ইমোশনালি অ্যাটাক করলো, তো এটা হয়ে যাবে স্ট্রম্যান ফ্যালাসির মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, আরও ডিটেলস আমরা কোনো এক সময় এই ব্যাপারে পড়ার চেষ্টা করব। তারপর কোশ্চেন নাম্বার 8 দেখেন, যে উইচ অফ দি থার্মাল পলিউশন রিডাকশন মেথড ইজ মোস্ট এক্সপেন্সিভ টু কন্ট্রাস্ট অ্যান্ড অপারেট, যে নিচের মধ্যে কোন থার্মাল পলিউশন রিডাকশন মেথডটা সবচাইতে বেশি এক্সপেন্সিভ। থার্মাল মানে হিট আর কি, হ্যাঁ হিট, থার্মাল মানে হচ্ছে হিট, আর পলিউশন মানে হচ্ছে দূষিত হওয়া, রিডাকশান মানে কম করা। যে থার্মাল পলিউশনের ফলে, যে থার্মালের ফলে, থার্মাল ব্যবহার করে যে আমরা ইলেকট্রিসিটি প্রডিউস করছি, ওর ফলে তো পলিউশন হয়, দূষিত হয় কোনো কিছু। তো এই থার্মাল পলিউশন রিডাকশান করতে গেলে কোন মেথডটা ইউজ করলে মানে সবচেয়ে বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, থার্মাল পলিউশন রিডাকশান মেথড, মানে থার্মাল পলিউশনকে রিডাকশান করার জন্য, কমার জন্য অনেক থার্মালের ব্যবহার হয়ে থাকে, হ্যাঁ কুলিং, ড্রাই এ ধরনের। তো সবচেয়ে কোন মেথডটা বেশি এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, হ্যাঁ কনস্ট্রাক্ট করতে এবং অপারেট করতে, লার্জ শ্যালো পন্ড, কুলিং টাওয়ার, স্প্রিংকলার টাওয়ার, ড্রাই টাওয়ার। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন 4 ড্রাই টাওয়ার। কেন হবে সেগুলো আমরা এখানে উত্তরে পেয়ে যাব। এক্সপ্লেনেশন আমরা যদি দেখি, থার্মাল পলিউশন ওকার্স ওয়েন ওয়াটার ইউজড ইন ইন্ডাস্ট্রিয়াল প্রসেসেস। তো থার্মাল পলিউশন কখন হয়, যখন ওয়াটার মানে পানিকে ব্যবহার করা হয় ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে, সাচ এজ পাওয়ার প্ল্যান্টস, যেমন পাওয়ার প্ল্যান্টস হতে পারে, ইজ ডিসচার্জ, তখন কী করে ডিসচার্জ করে একটা হায়ার টেম্পারেচার, মানে তখন যখন ডিসচার্জ করা হয় পানিগুলোকে তখন হায়ার টেম্পারেচার কিন্তু ডিসচার্জ হয় আর কি, অ্যাফেক্টিং অ্যাকুয়েটিক ইকোসিস্টেম। সেই অতিরিক্ত গরম পানি যখন এমনি জলে মিশে তখন অবশ্যই যে জলজ প্রাণীগুলো অ্যাকুয়েটিক অর্থাৎ জলজ প্রাণীগুলো যেগুলো থাকে তাদের ইকোসিস্টেমে প্রভাব ফেলে। তো টু রিডিউস থার্মাল পলিউশন, এই যে পলিউশনকে কমার জন্য ভেরিয়াস কুলিং মেথডস আর ইউজড,
অনেকগুলো কুলিং মেথডসকে ব্যবহার করা হয়, যে হিট যে ওয়াটারগুলো, গরম পানিগুলোকে কুলিং করার যে প্রসেস, কুলিং করতে হবে, এরকম অনেকগুলো আসলে মেথডসকে ইউজ করা হয়ে থাকে, যাতে করে সেই গরম জলকে আবার ঠান্ডা করে আবার ঠান্ডা পানিতে মেশানো, এই যে প্রসেস। তো এই যে কুলিং মেথডগুলো অনেকগুলো ইউজ করা হয়। তার মধ্যে একটা হচ্ছে লার্জ শ্যালো পন্ড। এটা কি ন্যাচারাল মেথড, এটা একটা প্রকৃতিগত একটা মেথড, ওয়ার হিটেড ওয়াটার ইজ স্টোর্ড, যেখানে গরম পানিকে জমা করা হয় অ্যান্ড অ্যালাউড টু কুল, এবং এটাকে ঠান্ডা করা হয় বিফোর বিং ডিসচার্জ, অর্থাৎ এই গরম পানিটাকে বের করার আগে ঠান্ডা করে তারপর আবার বের করা হয় দিয়ে এমনি পানিতে মেশে। ইট ইজ রিলেটিভলি ইনএক্সপেন্সিভ বাট রিকোয়ার্স লার্জ ল্যান্ড অ্যান্ড এরিয়াজ। এটা মানে রিলেটিভলি অন্যান্য মেথডের তুলনায় এটা কম খরচের, কিন্তু এখানে অনেক বড় জায়গা এবং এরিয়ার প্রয়োজন। কুলিং টাওয়ারটা কি? স্ট্রাকচার ডিজাইন্ড টু ডিসিপেট হিট ফ্রম ওয়াটার ইউজিং এয়ার সার্কুলেশন। তো এয়ার সার্কুলেশনকে ব্যবহার করে এই যে ঠান্ডা গরম পানিকে ঠান্ডা করে আবার ছেড়ে দেওয়া, এটা হচ্ছে কুলিং টাওয়ারের একটা বৈশিষ্ট্য। আর স্প্রিংকলার টাওয়ার হচ্ছে ইউজেস স্প্রিংকলার্স টু স্প্রে হিটেড ওয়াটার ইনটু দ্য এয়ার। এটা এক ধরনের যন্ত্রকে ব্যবহার করে ওই হিটেড ওয়াটারকে বাতাসে আর কি পাঠিয়ে দেওয়া হয়, মানে বাষ্প আকারে, এনহ্যান্সিং এভাপোরেশন বেসড কুলিং। এটা বাষ্প আকারে এটাকে ঠান্ডা করা হয়, লেস কমন দেন কুলিং টাওয়ার্স। এটা তো ব্যবহার করা হয় না, কম ব্যবহার করা হয়। আর ড্রাই টাওয়ারটা কি? ইউজেস এয়ার কুলড হিট এক্সচেঞ্জার্স। এখানে এমন একটা যন্ত্রকে ব্যবহার করা হয় যে যন্ত্র পানিকে গরম পানিকে ঠান্ডা করে দেয় উইদাউট ওয়াটার কনজামশন। এখানে কোনো অতিরিক্ত পানির প্রয়োজন হয় না, ঠিক আছে? অজনের নাম ড্রাই টাওয়ার শুকনো। দিস মেথড ইজ হাইলি ইফেক্টিভ। এটা খুবই ইফেক্টিভ বলতে খুবই দামি আর কি, এবং খুবই কস্টলি, খুবই ব্যয়বহুল, বাট রিকোয়ার্স হাই কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশনাল কস্ট। এবং এটা ব্যবহার করতে গেলে তার যে কনস্ট্রাকশন বা অপারেশনাল কস্টের বেশ একটা আসে, অনেক সময় লাগবে আর কি। তো ড্রাই টাওয়ার কুলিং টাওয়ার্স এয়ার কোল্ড আর মোস্ট দ্য এক্সপেন্সিভ। তো ওই মেনটেন্যান্সের দিক থেকে আর সব দিক থেকে, তাই ওটা হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা 9 নম্বর কোশ্চেনটা আলোচনা করব। কোশ্চেন নাম্বার 9, which among the following are correct in the light of hypothesis? হাইপোথেসিস এর ব্যাপারে নিচের মধ্যে কোনগুলো স্টেটমেন্ট বলতে কারেক্ট, সঠিক? ইট ইজ প্রুভড অ্যাজাম্পশন, ইট শুড বি ক্যাপেবল অফ বিং টেস্টেড, ইট শুড বি ইনকনসিস্টেন্ট উইথ দ্য মোস্ট নোন ফ্যাক্টস, তারপর ইট should state the relationship between variables, it should be limited in scope and must be specific. তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অপশন 2 বি হয়ে যাবে। হাইপোথেসিস যদি এটা প্রুভেন হয়ে থাকে তাহলে কীভাবে ওটা হাইপোথেসিস হলো? হাইপোথেসিস মানে হচ্ছে ইমাজিনেশন, কল্পনা। হাইপোথেসিস মানে হচ্ছে অ্যাজাম্পশন, সেটা যদি প্রুভডই হয়ে যায় তাহলে কীভাবে হাইপোথেসিস থাকতে পারে? তাই অপশন এ কিন্তু হবে না, অপশন এ বাদ চলে যাবে, ঠিক আছে? অপশন বি হয়ে যাবে, ইট শুড বি ক্যাপেবল অফ বিং টেস্টেড। এটাকে অবশ্যই টেস্ট করার ক্যাপেবল হতে হবে। আর ইট শুড বি ইনকনসিস্টেন্ট উইথ দ্য মোস্ট নোন ফ্যাক্টস, আর এটা নোন ফ্যাক্টসের সঙ্গে ইনকনসিস্টেন্ট হতে হবে, একদমই না। হ্যাঁ, নোন ফ্যাক্ট যদি হয়ে থাকে তাহলে কীভাবে হাইপোথেসিস করা যাবে? তা এসি হবে না। ইট শুড স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস। হ্যাঁ, হাইপোথেসিসে যে ভেরিয়েবলসগুলো হয়ে থাকে তার মধ্যে রিলেশনশিপ বা সম্পর্ককে বর্ণনা করে। আর হচ্ছে ইট শুড বি লিমিটেড ইন স্কোপ অ্যান্ড মাস্ট বি স্পেসিফিক। আর ভালো যদি হাইপোথেসিস হয় তাহলে অবশ্যই এটা লিমিটেড ইন স্কোপ হতে হবে এবং এটা স্পেসিফিক ক্লিয়ার কাট হতে হবে। তা অপশন 2 হচ্ছে সঠিক উত্তর। এর সম্পর্কে আমরা একটু এক্সপ্লেনেশন দেখে নিই। কোশ্চেন নাম্বার 9, এখানে কি বলা হচ্ছে দেখেন, ইট ইজ প্রুভড অ্যাজাম্পশন, এটা ইনকারেক্ট। হাইপোথেসিস ইজ আ টেন্টেটিভ এক্সপ্লেনেশন,
এটা সম্ভাব্য একটা ব্যাখ্যা আর কি, নট আ প্রুভেন ফ্যাক্ট। এটা বাস্তবায়িত বা প্রুভ করা হয়েছে এমন নয়, প্রমাণিত নয়। ইট নিডস টু বি টেস্টেড, এটাকে টেস্টের প্রয়োজন আছে। তো এটা ইনকারেক্ট। বি সঠিক, ইট শুড বি ক্যাপেবল অফ বিং টেস্টেড, কারেক্ট এটা। হাইপোথিসিস মাস্ট বি টেস্টেবল, হাইপোথিসকে অবশ্যই টেস্টেবল হতে হবে। এবং ফলসিফাইবেল, সেটা মিথ্যা প্রমাণিত হতে পারে। টু বি সায়েন্টিফিক, সায়েন্টিফিক হতে গেলে। সি হচ্ছে ইট শুড বি ইনকনসিস্টেন্ট উইথ দি মোস্ট নোন ফ্যাক্টস, ইনকারেক্ট। হাইপোথিসিস শুড বি বেসড অন এক্সিস্টিং নলেজ, হ্যাঁ আমাদের যে এক্সিস্টিং নলেজ রয়েছে তার উপর ভিত্তি করে হতে পারে। অ্যান্ড শুড নট কন্ট্রাডিক্ট ওয়েল ইস্টাবলিশ ফ্যাক্টস, ইস্টাবলিশ ফ্যাক্টের দ্বারা এটা কন্ট্রাডিক্ট কখনো হতে পারে না, তাই সি হচ্ছে না। ডি হয়ে যাবে ইট শুড স্টেট দ্য রিলেশনশিপ বিটুইন ভেরিয়েবলস, আ হাইপোথিসিস অফেন এক্সপ্লেন্স দ্য এক্সপেক্টেড রিলেশনশিপ বিটুইন টু অর মোর ভেরিয়েবলস, দুই বা ততোধিক ভেরিয়েবল সঙ্গে একটা সম্পর্ক খোঁজে। তারপর এখানে দেখেন ইট শুড বি লিমিটেড ইন স্কোপ অ্যান্ড মাস্ট বি স্পেসিফিক। তো এটা কি হয়, এটা লিমিটেড হয় স্কোপের দিক থেকে এবং স্পেসিফিক হয়ে থাকে। তো আ গুড হাইপোথিসিস শুড বি ক্লিয়ার, একটা ভালো হাইপোথিসিস অবশ্যই সেটাকে পরিষ্কার হতে হবে, সায়েন্টিফিক হতে হবে, মেকিং ইট ইজিয়ার টু টেস্ট, এবং এটাকে খুব সহজ হতে হবে টেস্ট করার জন্য। তাই অপশন সঠিক উত্তর হবে বিডি, ই অপশন 2। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কোশ্চেন নাম্বার 10 নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কোশ্চেন নাম্বার 10 কোনটা কি উত্তর হবে। তার আগে আমাদেরকে মোড সম্পর্কে জানতে হবে। হ্যাঁ সরি, আমার সর্দি একটু লেগেছে, আই এম সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তো দেখেন মোড আর ফিগার, মোড আর ফিগার এই দুটো সম্পর্কে আমাদেরকে, যে কোশ্চেনটা উড়ে গেল, মোড আর ফিগার সম্পর্কে জানতে হবে আমাদেরকে। মোড কি জিনিস? মোড হচ্ছে আসলে যে প্রপোজিশনগুলো হয়ে থাকে, প্রপোজিশন বা যেগুলোকে প্রিমাইস বলা হয়ে থাকে লজিক্যাল রিজনে, যে প্রিমাইসেস, ওই যে প্রিমাইসেসগুলো হয়ে থাকে, যেমন এ ই আই ও, তাই না? এ ইউনিভার্সাল পজিটিভ, ই হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ, আই হচ্ছে পার্টিকুলার পজিটিভ, ও হচ্ছে পার্টিকুলার নেগেটিভ। তো এই যে এগুলো, এই যে সেন্টেন্সগুলো আসলে এই মোডের মধ্যে চলে আসবে। যেমন একটা যদি উদাহরণ দিই, যে অল এ আর বি, তো এটা কোন প্রপোজিশন? এটা এর মধ্যে চলে আসবে ইউনিভার্সাল পজিটিভ, তাই না? এর মধ্যে চলে আসবে ইউনিভার্সাল পজিটিভ, কারণ পজিটিভ আর ইউনিভার্সাল বলতে সকলকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, ইউনিভার্সাল পজিটিভ, ঠিক আছে, পজিটিভ মানে সকল ব্যক্তিকে বোঝানো হচ্ছে। তো এটা এর মধ্যে চলে আসলো, তাই তো। আর যদি এটা নো হতো, নো এ আর বি, তাহলে এটা ইউনিভার্সাল নেগেটিভ হয়ে যেত, মানে সমস্ত ব্যক্তিকে না করে দিচ্ছে। তো ওটাকে ই দ্বারা প্রকাশ করা হয়, তো ওটা হয়ে গেল এ ই। আর এটা যদি সাম হতো, এস ও এম ই, সাম এ আর বি, তাহলে হয়ে যেত এটা পার্টিকুলার, কারণ সাম মানে পার্টিকুলার, কিছু ব্যক্তিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, আর যেহেতু এটা সাম এ আর বি, এটা পজিটিভ সেন্টেন্স, তাই পার্টিকুলার পজিটিভকে আই দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এটা যদি সাম এ আর নট যদি থাকতো, তাহলে এটা হয়ে যেত পার্টিকুলার নেগেটিভ, কারণ পার্টিকুলার করে দিলাম, হ্যাঁ, সাম দ্বারা পার্টিকুলার করে দিলাম, আর নট দ্বারা নেগেটিভ করে দিলাম, ওটাকে ও দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। এগুলোই হচ্ছে মোড। আর আমি সংক্ষেপে আলোচনা করছি, খুব ডিটেলসে আলোচনা এখানে করবো না। আর ফিগারটা কি? ফিগারটা আসলে মিডিল টার্ম দেখে করা হয়। তার আগে আমাদেরকে বুঝতে হবে, আচ্ছা আমরা এক্সপ্লেনেশনে যাই, তাহলে বুঝতে পারবেন। 10 নম্বরেতে এখানে আমি উদাহরণ দিয়েছি, মিডিল টার্ম কীভাবে বুঝবেন আপনারা, মিডিল টার্ম কীভাবে বুঝবেন সেটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে? তো এখানে আসলে এই যে মোড আমি দিয়েছি, এটা আসলে সাম এ আর নট বি, সাম এ আর নট বি, আর অল সি আর বি। তো এখানে সাম নট আছে, পার্টিকুলার নেগেটিভকে ও দ্বারা প্রকাশ করা, তাই ব্র্যাকেট আমি ও লিখেছি।
অল সি আর বি এটা ইউনিভার্সাল পজিটিভ, ইউনিভার্সাল পজিটিভকে এ দ্বারা প্রকাশ করা, তাই এ লিখেছি। আর সাম সি আর নট এ এটা হচ্ছে পার্টিকুলার নেগেটিভ, যেহেতু সাম এসেছে পার্টিকুলার নট নেগেটিভ, এটাকে ও দ্বারা প্রকাশ করা হয়। এটা ও এ ও এটা হচ্ছে মোড। আর এর ফিগারটা কীভাবে চিহ্নিত করব, তার জন্য আমাদেরকে বুঝতে হবে যে মেজর টার্ম মাইনর টার্ম কোনগুলোকে বলে। তো মেজর টার্ম বলা হয়ে থাকে কনক্লুশন, এটা হচ্ছে প্রিমাইস ওয়ান, প্রিমাইস ওয়ান P1 দ্বারা প্রকাশ করলাম, এটা P2 প্রিমাইস টু, আর এটা হচ্ছে কনক্লুশন। ঠিক আছে, কনক্লুশন, কনক্লুশন। তো কনক্লুশনের প্রেডিকেটকে মেজর টার্ম বলে, হ্যাঁ মেজর টার্ম, এটা মনে রাখতে হবে। আর কনক্লুশনের সাবজেক্টকে মাইনর টার্ম বলে। ঠিক আছে, মাইনর টার্ম। আর ওদিকে ওপরে যে প্রিমাইস মানে মেজর প্রিমাইস যেটা ইয়েতে আছে প্রিমাইস ওয়ানে মেজর প্রিমাইস, এটাকে আমরা মেজর প্রিমাইস বলবো, আর এটাকে মেজর টার্ম নিচে যেটা করলো। আর মাইনর টার্ম যেটা দ্বিতীয় ইয়েতে প্রিমাইসে আসে P2-তে আসে, এটাকে মাইনর প্রিমাইস বলা হচ্ছে। আর মিডিল টার্ম হচ্ছে কনক্লুশনে কখনো আসবে না, তবে দুটো প্রিমাইসিসে আসে। তো এখানে মিডিল টার্ম কোনটা রয়েছে, সাম এ আর নট বি, যেটা আসলে কমন, দুটো প্রিমাইসিসে যে এটা কমন থাকবে। তো আমরা এখানে সাম এ আর নট বি, বিটা আমরা কমন দেখতে পাচ্ছি, আর দ্বিতীয় স্টেটমেন্টেও বিটা কমন দেখতে পাচ্ছি, তার মানে বিটা হচ্ছে মিডিল টার্ম। মিডিল টার্মটা দুটো জায়গাতে কি আছে, প্রেডিকেটে আছে, তাই না? প্রথমকার প্রেডিকেটে আছে, দ্বিতীয়কার প্রেডিকেটে আছে, এরকম অবস্থায় আছে, তাহলে ফিগার 2 হয়ে গেল। দুটো প্রেডিকেট থাকলে ফিগার 2 হয়ে যাবে। এবার প্রশ্ন করা হয়েছে, কি প্রশ্ন আছে সেটা আমরা এবার দেখব, যে হোয়াট ক্যান বি কারেক্টলি ইনফারেড ফ্রম দি মোড ও এ ও ইন সেকেন্ড ফিগার। ও এ ও এই স্ট্রাকচারে সেকেন্ড ফিগারে যদি আসে, তাহলে কোন কোন সেন্টেন্সগুলো, কোন কোন স্টেটমেন্টগুলো সত্য হবে, কোন কোন সেন্টেন্সগুলো সত্য হবে। তো চলেন দেখা যায় যে মিডল টার্ম ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য মেজর প্রিমাইস। মিডল টার্ম কি ডিস্ট্রিবিউটেড থাকে মেজর প্রিমাইসে? আমি যে উদাহরণগুলো দেখি, মিডল টার্ম ডিস্ট্রিবিউটেড, এবার ডিস্ট্রিবিউটেড আনডিস্ট্রিবিউটেড বোঝাতে হবে। ডিস্ট্রিবিউটেড আনডিস্ট্রিবিউটেড কী জিনিস? এক কথা 100%, অল এ, সমস্ত এ। তো অল অর্থাৎ ইউনিভার্সাল পজিটিভের সাবজেক্টটা ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, প্রেডিকেটটা আনডিস্ট্রিবিউটেড থাকে। ঠিক আছে, এগুলো একটু গভীরে যেতে হবে। তারপর হচ্ছে নো এ, তো নো বলতে একদম 100% নেগেটিভ, মানে কিছু ওর মধ্যে ঢুকেনি, তো ওটাকে আমরা ডিস্ট্রিবিউটেড দেবো। নো মানে কোনো কিছুই না, কোনো কিছুই না বলতে 100% কোনো কিছু না, তো 100% কনসেপ্টটা চলে আসে, তাই এটা ডিস্ট্রিবিউটেড। হ্যাঁ, তো ইউনিভার্সাল নেগেটিভের দুটো সাবজেক্ট এবং প্রেডিকেট দুটোই ডিস্ট্রিবিউটেড থাকে। ঠিক আছে, তো এইভাবে আর কি। তো এই যে মিডিল টার্ম ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য মেজর প্রিমাইস, মেজর প্রিমাইসে যে মিডিল টার্মটা ডিস্ট্রিবিউটেড থাকে, এটা কিভাবে হচ্ছে সেটা আমরা দেখব। এখানে বলা হচ্ছে, আমরা আরও ছোটো করে দিই, এই উদাহরণ অনুযায়ী দেখব যে মিডিল টার্মটা ডিস্ট্রিবিউটেড থাকবে, তাহলে মিডিল টার্ম আমরা কী পেয়েছিলাম, বি আর বিকে পেয়েছিলাম, তাই তো? বিকে পেয়েছিলাম ডিস্ট্রিবিউটেড, মানে বলতে এখানে মিডিল টার্মটা আমরা পেয়েছিলাম বিকে। এবার মেজর প্রিমাইস কোনটা? মেজর প্রিমাইস বলতে প্রথমে, মেজর প্রিমাইস বলতে প্রথমে সাম এ আর নট বি, সাম এ আর নট বি। ঠিক আছে, সাম এ আর নট বি। তাহলে এইখানে আমরা যদি আরেকবার কোশ্চেনের দিকে যদি যাই, হ্যাঁ এবার দেখেন সাম, এখানে কি বলা হলো যে ডিস্ট্রিবিউটেড থাকে আর কি। তো এখানে কি আছে উদাহরণে আছে, এটা এই উদাহরণটা কিন্তু ও এ অনুযায়ী কিন্তু করা আছে, ফিগার অনুযায়ী, এই মোড অনুযায়ী। ও দেখেন এ, ও তারপর এ তারপর ও। ঠিক আছে, তো এখানে লক্ষ্য করেন যে সাম এ আর নট বি, সাম এ মানে এটা যে আনডিস্ট্রিবিউটেড কিছু, তার মানে কি 100% না। আর নট বি বলতে কোনো এই কিছু এ বি না, তার মানে বি 100% আসছে, তাহলে ডিস্ট্রিবিউটেড হচ্ছে, তাই না? ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে।
তাই হয়ে যাবে এটা কারেক্ট স্টেটমেন্ট আছে, এটা কারেক্ট। কমিটস মাইনার ফ্যালাসি। মাইনার ফ্যালাসি আবার কী জিনিস? মাইনার ফ্যালাসি বোঝানো হচ্ছে যদি কনক্লুশনে যদি মাইনর প্রিমাইসটা যদি ডিস্ট্রিবিউটেড হয়ে থাকে, তাহলে দুটো প্রিমাইসের কোনো একটা প্রিমাইসে ওই যে মাইনর প্রিমাইসটাও কিন্তু ডিস্ট্রিবিউটেড থাকবে। তো এখানে সাম সি কনক্লুশনে ওই সিটা তো ডিস্ট্রিবিউটেড নেই, তাই কীভাবে ডিস্ট্রিবিউটেড থাকবে? তাই সি কিন্তু উত্তর, বি কিন্তু উত্তর হবে না। আর মিডিল টার্ম অ্যাপিয়ার্স অ্যাজ প্রেডিকেট ইন মাইনর প্রিমাইস। তো মিডিল টার্ম যেটা রয়েছে অ্যাপিয়ার্স অ্যাজ প্রেডিকেট ইন মাইনর প্রিমাইস। তো মাইনর প্রিমাইস কাকে বলে আমরা দেখলাম? মাইনর প্রিমাইস অর্থাৎ সেকেন্ড প্রিমাইসকে মাইনর, এটাকে বলা হয় থাকে মাইনর প্রিমাইস। তো এর প্রেডিকেট যেটা আছে অল সি আর বি, তো মিডিল টার্ম অ্যাপিয়ার্স অ্যাজ প্রেডিকেট। তো এখানে আমাদেরকে মিডিল টার্মটা ব্যবহার করতে হবে, বের করতে হবে। তো মিডিল টার্মটা প্রেডিকেট হিসাবে মাইনর প্রিমাইসে থাকে, তো অবশ্যই এই যে মিডিল টার্মটা বি, এটা মাইনর প্রিমাইসেসই আছে, তো এটা সঠিক। তো এসি হয়ে গেল। এবার হচ্ছে ডি, মিডিল টার্ম ইজ ডিস্ট্রিবিউটেড ইন দি মাইনর প্রিমাইস। মিডিল টার্ম যেটা ডিস্ট্রিবিউটেড হয় ইন দি মাইনর প্রিমাইস। তো মিডিল টার্ম আমরা দেখবো যে মাইনর প্রিমাইসে ডিস্ট্রিবিউটেড হয় কি না। তো আমরা সেম জিনিস মিডিল টার্ম আমরা পেলাম মাইনর প্রিমাইসে অর্থাৎ বি পেলাম। তো ওয়াল সি আর বি এর মধ্যে তো সি ঢেকে যাচ্ছে, 100% আসছে না, তাই না? 100% আসছে না, তাই আনডিস্ট্রিবিউটেড, কিন্তু এখানে ডিস্ট্রিবিউটেড কথা বলা হয়েছে, তাই ডি হবে না, ডিও বাদ চলে গেল, বি আর ডি বাদ। এবার আসছে দ্য প্রেডিকেট অফ দি কনক্লুশন ইজ ডিস্ট্রিবিউটেড। তো কনক্লুশন কোনটা? সাম সি আর নট এ, এটা কনক্লুশন। তো এর প্রেডিকেটটা ডিস্ট্রিবিউটেড, তো সাম সি, সিটা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড, আর নট এ যেটা ওটা ডিস্ট্রিবিউটেড, কারণ 100% কনসেপ্ট দিচ্ছে যে সি এর মধ্যে কোনো সি লুকিয়ে নেই, তাই ওটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাচ্ছে, তাই এটা সঠিক উত্তর হয়ে যাবে। তাই অপশন 4 হচ্ছে সঠিক উত্তর, এসি এবং ই হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। যাই হোক, আজকে 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আগামী দিন ইনশাআল্লাহ এভাবে করার চেষ্টা করবো আলোচনার, এবং আরও ইনশাআল্লাহ আমারও অনেক ডেভেলপ হবে। তো যাই হোক, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।